রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই হবে জাতীয় সনদ বললেন আলী রিয়াজ। অমীমাংসিত সংস্কার বিষয়ে প্রতিনিধিদের নানা প্রস্তাবনা। জুলাই হত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই মন্তব্য সালাউদ্দিনের। সরকারকে সময় বেঁধে দেওয়ার বিক্ষোভ বিপক্ষে জামায়াত। বাজেট বাস্তবায়ন করে ফুটপ্রিন্ট রেখে যাবে সরকার বললেন অর্থ উপদেষ্টা। এখনো পাচার হওয়া অর্থ ফেরাতে না পারায় আক্ষেপ। বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলছে এনসিপি। বৈষম্য কমাতে প্রস্তাবনা পুনর্বিবেচনার আহ্বান সিপিডির। পৌষিন বন্ধে ঢাকার আহ্বান মানছে না ভারত। আবারও চিঠি দেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধের দাবি। এবার 1100 কোটি টাকা লোপাটের অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলা। তারেক সিদ্দিক ও শিকদার গ্রুপের সম্পদ জব্দের আদেশ। এবং মিনার উদ্দেশ্যে রওনার মধ্য দিয়ে রাতেই শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে মক্কায় প্রার্থনায় মশগুল 18 লাখ। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার ওপর আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সুফল শিগগিরই জনগণ দেখবে বলে জানান আইন উপদেষ্টা। করছি জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। পোলের ব্যাপারে আমরা রিকোয়েস্টটা করেছি, আমরা এখন পর্যন্ত অনেক আগে রিকোয়েস্ট করেছি, এখন পর্যন্ত আপডেট পাই নাই। সম্ভবত যেহেতু আমাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা হয়তো কোনো গুড নিউজ পেতে পারি। জুলাই হত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনায় কথা বলেন তিনি। আর বর্তমান সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। এবং এই গণতান্ত্রিক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের চলমান পরিস্থিতি, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদ। জিন্দাবাদ। এ সময় রাষ্ট্র সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন প্রেক্ষাপট ও করণীয় তুলে ধরেন বক্তারা। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। আমরা দলগুলো যা চেয়েছি, যতটুকু মিল আছে, সেইটার আলোকে একটি জাতীয় সনদ তৈরি করুন। 16 বছর ধরে মানুষ যে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এরকম একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা জাতিসংঘের স্বীকৃত খুনি। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, গণহত্যার বিচার চলবে। কত রকম ভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবে। আর গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন পেছাতে দেশীয় নয় আন্তর্জাতিক মহল নীল নকশা আঁকছে, যার দৃষ্টান্ত মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও জানান গণ অধিকার পরিষদের সভাপতি। নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, তবে এপ্রিলের পরে যাওয়া ঠিক হবে না।
এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার মতে ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় তারা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে গেছে। ফ্যাসিবাদের বিদায়ে দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। এ সময় নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবে আশা জানিয়ে তিনি বলেন, পক্ষপাতমূলক আচরণ করলে জামায়াত চুপ থাকবে না। ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব নয়, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কথা বলেন। এ সময় প্রথম ধাপের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারমূলক উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে 33টি দল ও জোটের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেয়। বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত নয় জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে রচিত হবে জাতীয় সনদ। যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারব। আর বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চাই বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পক্ষে তারা। আমাদের দলের পক্ষ থেকে আমরা আরো কয়েকটি সংসদীয় কমিটির এই জাতীয় দেওয়ার পক্ষে আমরা প্রস্তাব করেছি, যাতে পার্লামেন্টে জবাবদিহিতা এবং ভারসাম্য প্রতিষ্ঠা হয় বেশি করে। আর 70 অনুচ্ছেদে অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ব্যতীত সংসদ সদস্যরা সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন, এমন সুপারিশে একমত জানান জামায়াত নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন ব্যতীত নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদের সদস্যবৃন্দ তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখবে বা থাকবে। এই জায়গাটাতে আমরা বলেছি এই তিনটার সঙ্গে আপনারা আরেকটাকে যুক্ত করেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গটিকেও আপনারা এর আওতায় আনেন। সংসদের স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে বিরোধী দল থেকে প্রধান করার পক্ষে মতামত দেন এনসিপি নেতা সার্জিস আলম। আসসালামু আলাইকুম। সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হয়েছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এতে সংস্কার কাজ নির্বাচিত সরকার বাতিল করতে পারবে না। শাকিলুজ্জামান, দপ্তর সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমান সময়ের অর্থনৈতিক সমস্যাগুলো বাজেটে উঠে এলেও বৈষম্যহীন সমাজের লক্ষ্য পূরণে কিছু বলা হয়নি। এ সময় জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য 405 কোটি টাকা বরাদ্দকে সাধুবাদ জানান নাহিদ ইসলাম। মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ, সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে। কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব হচ্ছে না,
তবে এ বিষয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। আজকালের মধ্যে আবারও চিঠি দেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, ভারতের তালিকা অনুযায়ী অনেককেই ফেরত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কনসুলার ডায়ালগও হতে পারে। এ সময় সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো চিঠি কোনো জবাব ঢাকা পায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি না, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্ত, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্ত নেই। ভালো কাজের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে পরবর্তী সরকারের জন্য ফুটপ্রিন্ট রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারলে আরও ভালো বাজেট প্রণয়ন সম্ভব হতো। এ সময় মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য অগাস্টের মধ্যেই অর্জনের আশাবাদ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আর জানাচ্ছেন এম এ আজিম। আপনার মন্তব্য নেওয়ার জন্য অনেক ফোন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কৃষি, জ্বালানি ও পরিকল্পনা উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুরুতেই প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও জনবান্ধব উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারলে আরো ভালো বাজেট দেয়া সম্ভব হতো, কমতো ঋণ নির্ভরতাও। একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবারের বাজেটে ঋণ নিয়ে ঋণ পরিশোধের প্রবণতা থেকেও বের হয়ে আসার চেষ্টা শুরু হয়েছে। এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জনে নানা নিয়ামকের কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটার প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। এখন যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি 122-123 আছে, আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটিকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। বাজেটের ফুটপ্রিন্ট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের ফুটপ্রিন্ট হচ্ছে ভালো কাজ, যা আগামীর বাজেটকেও উজ্জীবিত করবে। ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছে কি, ফুটপ্রিন্টও না কিছু ভালো কাজটা করে যাচ্ছে, অসম্পূর্ণ থাকলে এটা ফলো করবে, এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসাস, আপনার দরকারে তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সরকারি সহ সব ধরনের চাকরিতে নিয়োগে এনআইডি বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীদের এনআইডি সম্পর্কিত সমস্যা নিরসনে কাজ করছে প্রতিষ্ঠানটি। এমনটাই জানালেন এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির। মঙ্গলবার বিকেলে ইসি ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, চাকরি প্রাপ্তিতে ব্যবহার করা একাডেমিক তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যে অমিল থাকার বিষয়টি নজরে এসেছে, তাই এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
আগামী 15 জুলাইয়ের মধ্যে নবম দেশ হিসেবে জাপানে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হবে বলেও জানান এনআইডি মহাপরিচালক। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। মঙ্গলবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে ট্রেন। বাস টার্মিনালেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। ঈদ যাত্রার চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর থেকে স্টেশনে ভিড় করতে থাকেন ঘরমুখো মানুষ। টিকিট কালোবাজারি রোধে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট ও পাশাপাশি কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদ যাত্রায় ভোগান্তির মুখোমুখি না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। অনলাইনে সার্ভার জটিলতা থাকলেও টিকিট পেয়ে ট্রেন যাত্রা যেন ঈদ আনন্দকে বাড়তি মাত্রা যোগ করেছে। ঢাকা তো ব্যস্ত জীবন, গ্রামে অনেক ভালো লাগে, সবার সাথে ঈদ করবো। আমাদের কিরকম ভোগান্তি পড়তে হয় না। টিকিট কাটার আগে যেটা হয় একটু খুবই হয়ে যায়, ঝামেলার মধ্যে পড়তে হয়, বাট পেয়ে গেছি ফাইনালি, এটা খুবই ভালো লাগছে। এদিকে গাবতলী, মোয়াখালী ও সায়দাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। টার্মিনালে যাত্রী চাপ বাড়লেও যথাসময়ে বাস ছেড়ে যাওয়ায় ভোগান্তি নেই। যাত্রীদের চাপ ইনশাল্লাহ মোটামুটি ভালো, এখন পর্যন্ত শিডিউল ঠিক আছে, যানজট মোটামুটি নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। রানিগঞ্জ থেকে আসলাম, কোনো যানজট নেই। এর আগে ছিল ভাড়া অনেক, এর আগে আমরা গেছিলাম 3000ও লাগছিল, এবার অনেক লিমিটের মধ্যে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ঈদের পর মেয়র হিসেবে শপথের ব্যবস্থা না হলে জনগণকে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। এ সময় সরকারের প্রতি নিজেদের অনাস্থাও জানান তিনি। তবে ঈদ ঘনিয়ে আসায় আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট, মেয়র হিসেবে শপথ নিতে সব বাধা পেরিয়েছেন ইশরাক হোসেন। তবুও ঝুলে রয়েছে ঢাকা দক্ষিণ সিটির নগরপিতার শপথভাগ্য। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে 18 দিনের মতো অবস্থান কর্মসূচি ও আন্দোলন করছে এ সিটির বাসিন্দারা। 15 দিন ধরে বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তাদের দাবি ষড়যন্ত্র করেই উপদেষ্টা আসিফ মাহমুদ ইশরাকের শপথ আটকে রেখেছে। কিছু সুবিধাভোগী ছাত্ররা আজকে উপদেষ্টা পরিষদে বৈশা আছে, এরা বৈশা এখানে একটা বাণিজ্য করার চেষ্টা করতেছে। আসিফ মাহমুদ এই নগর ভবনে বসে, আজকে ইশরাক হোসেন যদি এখানে শপথ করে বসে, নগর ভবনে আর ওর জায়গা হবে না, যার কারণে আজকে ওই গরিমসিগুলি করতেছে। এই ভোগান্তির দায় একমাত্র উপদেষ্টা আসিফের, কারণ সে কোনো সমাধানে আসে না। তারা একঘেয়েমির কারণে এই আজকে জনগণের ভোগান্তি। বিকেলে আন্দোলনে সংহতি জানাতে এসে সরকার শপথ পড়াতে টালবাহানা করছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এ সময় ঈদের পর এ নিয়ে সুনির্দিষ্ট কোনো মতামত না পেলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দেন ইশরাক। এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। পরে ঈদুল আজহাকে সামনে রেখে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 1100 কোটি টাকা লোপাটের অভিযোগে সালমান এফ রহমান সহ 38 জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার আরেক উপদেষ্টা তারেক সিদ্দিক ও শিকদার গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বাকিটা জানাচ্ছেন ফজলা আদিত্য। গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির অভিযোগ আসে দুদকে। অভিযোগ আমলে নিয়ে টাস্কফোর্স গঠন সহ বেক্সিমকো গ্রুপের দুর্নীতি খুঁজতে অনুসন্ধান কমিটি গঠন করে সংস্থাটি। অভিযুক্ত সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা করেছে দুদক। এবার ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে 1100 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে সায়ন এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ 38 জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। আইএফআইসি ব্যাংকের
কর্মকর্তা সহ মোট 22 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীর 44 দাগে বিপুল পরিমাণ সম্পদ আদালতের আদেশে জব্দ করেছে দুদক। মঙ্গলবার 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশে, অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, অপরাধজনক অসৎ আচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 85 কোটি 20 লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। এদিন রাজধানীতে 18 ও 20 তলা ভবন সহ শিকদার গ্রুপের শত কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ত্রিদেশীয় নারী সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে 0-0 ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশায় মাঠে নামবে আইফদার দল। শাহিনুর আলমের ম্যাচ প্রিভিউ। আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে উইমেন্স এশিয়ান কাপ বাছাই সামনে রেখে শক্তিশালী দলের বিপক্ষে খেলে প্রস্তুতি পরখ করতে চেয়েছিলেন পিটার বাটলার। সেই পরীক্ষায় প্রথম ম্যাচে বেশ ভালোভাবে উতরে গেছে লাল সবুজরা। র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে 0-0 ড্র করে বাংলাদেশ। ইন্দোনেশিয়া ম্যাচের আত্মবিশ্বাসকে পুঁজি করে মঙ্গলবার রাত 10টায় এবার তারা মুখোমুখি হবে শক্তিশালী স্বাগতিক জর্ডানের। এই ম্যাচের প্রস্তুতিতে নামার আগে দলকে চাঙ্গা রাখতে রোববার মেয়েদের বিশ্রাম দিয়েছিলেন বাটলার। এরপর সোমবার বেশ ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফিদা মারিয়ামান্দারা। ইন্দোনেশিয়ার বিপক্ষে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও দুর্দান্ত ছিল লাল সবুজরা। মেয়েদের পারফরমেন্সের এমন উন্নতি দেখে জর্ডান ম্যাচ নিয়ে আশাবাদী সহকারী কোচ মাহবুব রহমান লিটু। আমাদের মেয়েরা অবশ্যই ভালো একটা ম্যাচ দিয়ে এবং আমাদের লাস্ট গেম আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আমাদের মেয়েরা অবশ্যই নিরাশ করবে না। আমি হোপ যে মেয়েরা ভালো খেলেই মাঠ থেকে জয় নিয়ে ফিরবে। মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দাও। র্যাঙ্কিংয়ে 59 ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি। সেশনে খুব ভালোভাবেই আমরা শেষ করেছি। কালকে যেহেতু খেলা আমাদের জর্ডানের সাথে, তো আমরা সবাই প্রস্তুত এবং ভালোভাবে খেলে উইন করে আমরা মাঠ থেকে ফিরব। এই সফরের মূল লক্ষ্যের শুরুটা বেশ ভালোভাবেই পূরণ করেছে বাংলাদেশ। এবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে শেষটা রাঙিয়ে ঢাকার বিমান ধরার অপেক্ষা লাল সবুজদের। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশনে নামছে লাল সবুজরা। বুধবার সন্ধ্যা 7টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। এই ম্যাচে আছেন প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, আবার অভিষেক হতে পারে ইতালি প্রবাসী তরুণ ফাহমিদুল ইসলামেরও। বিস্তারিত থাকছে রিপোর্টে। বুধবার ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ম্যাচটি হতে যাচ্ছে লাল সবুজের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ। আর সেই উপলক্ষেই জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাব্রেরা সাজিয়েছেন এক সম্ভাবনাময় ও শক্তিশালী একাদশ। সবচেয়ে বড় চমক হতে পারে লেফট উইংয়ে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ইতালির চতুর্থ বিভাগের ক্লাব থেকে উঠে আসা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। এই ম্যাচেই হতে পারে তার অভিষেক। ডান দিকে দেখা যেতে পারে রাকিব হোসেনকে, তবে আলামিন ফিট থাকলে তিনি নাম্বার 9-এ শুরু করতে পারেন। সেক্ষেত্রে রাকিব আবার ফিরে যেতে পারেন তার চেনা রাইট উইংয়ে, আর আলামিনকে বিশ্রামে রাখলে রাইট উইংয়ে দেখা যেতে পারে ইমন শাহরিয়াকে। মিডফিল্ডেই হচ্ছে সবচেয়ে জমজমাট লড়াই। দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ অভিজ্ঞ হামজা চৌধুরী, যার সঙ্গে মিডে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুইয়া এবং তরুণ হৃদয় হোসেনকে। হামজা, জামাল, হৃদয় এই ত্রয়ীকে নিয়েই গড়া হতে পারে শক্তিশালী মধ্যমাঠ। পাশাপাশি আক্রমণাত্মক মিডফিল্ডে খেলতে পারেন শেখ মোরসালিন।
ডিফেন্সেও রয়েছে বেশ কিছু পরীক্ষিত মুখ। রাইট ব্যাকে দেখা যেতে পারে তাজউদ্দিনকে, যিনি জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা সাদউদ্দিনের ছোট ভাই। সেন্টার ব্যাকে তারেক কাজী ও তপু বর্মন থাকবেন বলেই ধারণা। লেফট ব্যাকে থাকতে পারেন ইসা ফয়সাল, তবে সেখানেও অভিজ্ঞ সাদউদ্দিনকে দেখা যেতে পারে। এদিকে গোলবার সামলাবেন আবাহনীর ভরসা মিতুল মার্মা। বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। জয় দিয়ে আত্মবিশ্বাসের রসদ জোগাতে প্রস্তুত লাল সবুজরা। নীরব দাস, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আর এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।